নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে চলে এসেছি মিঠি আপনাদের জন্য নিয়ে কালো বিড়াল সাদা বিড়ালের পরবর্তী পর্ব। আজ আর কোনো কথা নয় বন্ধুরা, শুধু একটা অনুরোধ, যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো আমাদের কাছে অনেক বড় হয়ে ফিরে আসে। সবাই খুব সাবধানে থাকবেন, ভীষণ গরম পড়েছে, আর মন দিয়ে আমাদের গল্প শুনবেন। প্লিজ প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব চাই চাই। নমস্কার। বেশ কিছুক্ষণ স্তম্ভিত থেকে গোপীনাথ খুব স্তিমিত গলায় বলল, তুমি? সোনালি মুখখানা যেন দাঁতে দাঁত চেপে কঠোর করে বলল, হ্যাঁ, আসতে হলো। আমি তো সুব্রতকে বারণই করেছিলাম তোমাকে ডিস্টার্ব করতে, ও কথা শুনলই না। ও আমাকে এনেছে কে বলল? সুব্রত আনেনি? আমার ইচ্ছা না হলে আনতে পারতো কি? গোপীনাথ বোধহয় লজ্জা ও সংকোচে মাথা নিচু করে বলল, তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে দেখা করবে ভাবিনি। আমার বড় অসময়ে এলে। কিসের অসময়? তুমি কি করেছো? গোপীনাথ অসহায় ভাবে মাথা নেড়ে বলল, কোনো দোষ করেছি বলে তো মনে হয় না, কিন্তু ঘটনার একটা ঘূর্ণির মধ্যে আমি পড়ে গেছি। আমার কাছাকাছি কেউ থাকুক আমি চাই না। হি অর শি উইল বি ইন মর্টাল ডেঞ্জার। সে তো খানিকটা আজ পাচ্ছি, এরকম সাংঘাতিক অবস্থায় তুমি থাকছো কি করে? একটু ম্লান হেসে গোপীনাথ বলল, থাকছি কি আর সাধে, থাকতে হচ্ছে। যাবো কোথায়? অন্তত কিছুদিনের জন্য তো একটু লুকিয়ে থাকা যায়। না, কোথায় লুকাবো? যেখানেই যাব সেখানেই বিপদ ঘটবে। যাদের কাছে যাব তারা বিপদে পড়বে। আমি আমি এখন অচ্ছুত, আমার কাছে তোমাদের আসার দরকার নেই। দেখছো তো কি কাণ্ড হয়ে গেল আজ। সাব মেশিন গান দিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়ে যাচ্ছি। সোনালি একটু রেগে গিয়ে বলল, একটা কারণ তো থাকবে। কারণ তো আছেই, অ্যাড্রে রিসার্চ নিয়ে টানা হ্যাচড়া চলছে। সলিড ফুয়েল নিয়ে রিসার্চ। জিনিসটা যদি তৈরি করা যায় তাহলে খুবই লাভজনক। তাই কম্পিটিটররা সব নেমে পড়েছে। অ্যাড্রের দায় তোমার ঘাড়ে চাপছে কেন? অনেকের ধারণা কাজটা হয়তো আমিই শেষ করতে পারি। সোনালি, তোমার পাসপোর্টটা কি ভ্যালিড? কেন থাকবে না, আছে। ওহ, বলে গোপীনাথ একটা কাতর শব্দ করল। কি হলো? গোপীনাথ ফের ম্লান হেসে বলল, আমার তো কোনো কালেই কাণ্ডজ্ঞান বলে কিছু ছিল না। তোমার সঙ্গে যে ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা ভুলে গিয়ে এখনই একটা অন্যায্য আবদার করতে যাচ্ছিলাম। সোনালি ভ্রু কুচকে চাপা গলায় বলল, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। আয় রে সুব্রত। সুব্রত কফিতে চুমুক দিয়ে বলল, আমারও পাসপোর্ট আছে, আমি একবার হংকং গেছিলাম। কোনো কাজ থাকলে বলতে পারেন কবিদা। তুই রোম শহরটা চিনিস না, সোনালি চেনে। রোমি? কোনো কাজ আছে? হ্যাঁ, কিন্তু বিপজ্জনক কাজ। কি কাজ? একটা বন্ধ ফ্ল্যাটে ঢুকে একটা জিনিস খুঁজতে হবে। কি জিনিস? অ্যাডের ডায়েরি। কোনো ফর্মুলা আছে নাকি? কি আছে জানি না, তবে ওর পেপারসে ডায়েরিটার রেফারেন্স আছে বারবার। কাজটা খুব শক্ত কি গোপীদা? খুব শক্ত। তাহলে সোনালিদিকে বলছেন কেন? না, ঠিক কাজ করিনি রে, আমার মাথাটা ঠিক নেই সুব্রত। সোনালি একটু দূরে সোফায় বসে কফিতে চুমুক দিয়ে বলল, কি ঠিক করেছো? আমার ছোঁয়া কিছু খাবে না? সে কি? বলে তাড়াতাড়ি কফির কাপ তুলে নিল গোপীনাথ। তারপর বলল, আমার সবকিছুই ডিসকর্ডে চলছে সোনালি, সঙ্গতিহীন আচরণ। তবে ইনস্টিংটা কাজ করছে, ভালোই কাজ করছে। সোনালি বলল, আমাকে অনভিপ্রেত মনে হলে সেটা বলে দাও না, তাহলে আমি আর আসবো না। গোপীনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনভিপ্রেত কেন হবে তা নয়, তবে তোমাকে আমার কাছে আর আসতে হবে না। শোনো, তুমি আমাকে সহ্য করতে না পারলে আমি আসবো না ঠিকই, কিন্তু যদি বিপদের ভয়ে আমাকে তাড়াতে চাও তাহলে কিন্তু আসবো। কেন সোনালি, তুমি কি করবে এসে?
তা জানি না, ওটা পরে ভাববো। সুব্রত বাবু, আপনি আমার বাড়িতে একটা খবর দিয়ে দেবেন যে আমি এই ভদ্রলোকের ফ্ল্যাটে আছি এবং হয়তো কয়েকদিন থাকবো। ওহ সোনালিদি, বাঁচালেন। গোপীনাথ মুখ গোমড়া করে বলল, তুই যে এত বড় ইডিয়েট তা জানতাম না। মাথার গ্রে সেলগুলো কি একদম ইনঅ্যাক্টিভ? শোনো মিস্টার বোস, আমি থাকছি। সোনালি প্লিজ। একটা কারণেই থাকছি যে দুটো মাথা সবসময় একটা মাথার চেয়ে বেশি কাজে। তোমাকে বাঁচানো দরকার। গোপীনাথ কফি খেলো, তারপর হঠাৎ টোস্টের প্লেটটা টেনে নিয়ে গোক রাশে খেতে লাগলো। বলল, অনেকক্ষণ খিদে পেয়েছে, খাইনি। সোনালি সুব্রতর দিকে চেয়ে বলল, আপনাকে একটু সাহায্য করতে বললে করবেন কি? করবো, বলুন না। আমার কিছু জিনিস চাই। একটা চিরকুট দিচ্ছি, আমার মাকে দেবেন। মা সব গুছিয়ে দেবে। সেটা এখানে আমার কাছে পৌঁছে দিলেই হবে। এটা কোনো কাজ হলো? চিরকুট লিখে ফেলুন, এনে দিচ্ছি। গোপীনাথ শুধু বলল, অবাধ্য। কফি খেয়ে সুব্রত চটপট বেরিয়ে গেল। বলে গেল, ঘন্টা দুয়েকের মধ্যে আসছি, ততক্ষণে আপনারা একটু সেটেলমেন্টে আসুন। সুব্রত চলে যাওয়ার পর সোনালি বলল, শোনো, আমি স্বামী স্ত্রীর সম্পর্কটায় এখন আর বিশ্বাস করি না। বিয়ে জিনিসটার উপর আর কোনো আস্থা নেই আমার, কিন্তু বন্ধুত্ব জিনিসটাকে মানি। তুমি আমাদের বিয়েটাকে ভুলে গেলে ভালো হয়। আমি আজ বন্ধুর মতো এসেছি, নট অ্যাজ অ্যান এক্স ওয়াইফ। গোপীনাথ হঠাৎ মুখ তুলে সোনালির দিকে চোখ রেখে বলল, তুমি কখনো আমার বন্ধু ছিলে? আমাদের বন্ধুত্বের রিলেশনটাই বা কবে হলো? আমরা একসঙ্গে তো কিছুকাল ছিলাম, ওই পর্যন্ত। একসঙ্গে ছিলাম কি? সেটা তোমার দোষ। কবুল করছি, আমি তোমাকে কোম্পানি দিইনি। আমি বর্বরের মতো ব্যবহার করেছি। তাই আমরা যেমন স্বামী স্ত্রী হইনি, তেমন বন্ধুও হয়ে উঠিনি। তাই আজ হঠাৎ তোমার এই বন্ধুর মতো আগমনটা অস্বাভাবিক। সোনালি খোঁচা খেয়ে লাল হলো, তীব্র গলায় বলল, তুমি তো সত্যিই বর্বর। কারো বন্ধুত্ব পাওয়ার যোগ্য নও তুমি। গোপীনাথ হিম শীতল গলায় বলল, শোনো, আমি বর্বর হলেও আমার কতগুলো নিজস্ব মরাল ভ্যালুজ আছে। নিঃসম্পর্কে কোনো মহিলার সাথে এক ফ্ল্যাটে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সোনালি একথায় ছিটকে উঠে দাঁড়ালো, তীব্রতর গলায় বলল, তোমার মরালিটি শুনে আমার হাসি পায়। ইউ আর অলওয়েজ এ লায়ার, আ চিট, আর ডিপড। ঠান্ডা গলায় গোপীনাথ বলল, হ্যাঁ, ঠিক, ঠিক কথা। আমার ওসব দোষ আছে। যদি জানোই, তাহলে হঠাৎ আজ বন্ধুত্ব পাতাতে এলে কেন? কেন বলে তোমার মনে হয়? মেবি ইউ আর আফটার মাই মানি। উত্তেজিত সোনালি দাঁতে দাঁত ঘষে বলল, মানি? মানি? লজ্জা করল না বলতে? যখন রোম থেকে সুব্রতকে ফোন করে আমাকে সর্বস্ব দিতে চেয়েছিলে, তখন কে রিফিউজ করেছিল? তেমনই উত্তেজনাহীন নিষ্ঠুরতায় বলে উঠল গোপীনাথ, মেবি নট ফর মানি, বাট ফর সাম আদার রিজনস। হোয়াট আর দোজ রিজনস? গোপীনাথ একটা হাই তুলে বলল, সেটা ভাবতে হবে। তুমি, তোমার এত সাহস যে আমাকে। কিন্তু শক্ত হলো সোনালি। তার চোখ থেকে উগ্র ঘৃণা স্বরাঘাতে জর্জরিত করছিল গোপীনাথকে। গোপীনাথ বলল, তোমার বন্ধুত্বটাকে কেন বিশ্বাস করি না জানো? ওটা অ্যারেঞ্জড বন্ধুত্ব। তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে এনেছে। অল রাইট, আই এম লিভিং। গুড নাইট। সোনালি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল এবং বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর হাসল গোপীনাথ। কৌশলটা যে এত সহজে কাজ করবে তা প্রত্যাশিত ছিল না। আপাতত দুশ্চিন্তা কমল। সোনালি নিরাপদ। গোপীনাথ চুপচাপ বসে ট্রের সমস্ত খাবারগুলো শান্তভাবে খেয়ে নিল। তার খিদে পেয়েছিল, কিন্তু এতক্ষণ টের পায়নি। খেয়ে দিয়ে ট্রেটা রান্নাঘরে যখন রাখতে গেল, হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। গোপীনাথ
ধীরে সুস্থে গিয়ে দরজা খুলে দেখলো পুলিশ। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কি পুলিশের লোক? তাহলে আমারই আপনাদের কাছে যাওয়া উচিত। কেন বলুন তো? জাস্ট লুক অ্যাট মাই রুম। পুলিশ অফিসার ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। মাই গড, ঘটনাটা তাহলে এই ফ্ল্যাটেই ঘটেছে। দেখতেই তো পাচ্ছেন, ভাগ্যিস আমি ঘটনার সময় ফ্ল্যাটে ছিলাম না। কি কাণ্ড বলুন তো? এসব কি টেরারিস্ট গ্রুপ টুপের কাজ নাকি মশাই? তা তো বলতে পারবো না। লোকটা বিদেশি, তার কাছ থেকে কিছু জানার উপায় নেই, কারণ লোকটা মারা গেছে। পকেটে কাগজপত্র বা পাসপোর্টও পাওয়া যায়নি। আপনি একবার নিজে গিয়ে লোকটাকে দেখবেন, হয়তো আপনি চিনতে পারেন। আপনাকেই যখন মারতে এসেছিল। গোপীনাথ শান্ত গলায় বলল, তার দরকার নেই। নিচে ভিড় দেখে আমি স্পটে গিয়ে লোকটাকে দেখেছি। ওকে আমি চিনিও না, চেনার কথাও নয়। উপরে এসে দেখছি এই কাণ্ড। দুজন পুলিশ অফিসার ঘরে এসে চারদিক ঘুরে ঘুরে দেখল। জানলার কাছে গিয়ে উকিঝুঁকি মারল। তারপর সোফায় এসে বসে বলল, এবার আমাদের কিছু প্রশ্নের জবাব দিন দয়া করে। আমার নাম গোপীনাথ বাসু, সায়েন্টিস্ট এবং এনআরআই, রোমে থাকি। সাক্ষী ইনকর্পোরেটেড নামে একটা কোম্পানিতে চাকরি করি। ডিভোর্সি, কয়েকদিন হলো দেশে এসেছি। আর কি জানতে চান বলুন? আপনাকে খুন করে কারো লাভ হতে পারে? জিজ্ঞাসা করলো অপর পুলিশ অফিসার। আমার জানা নেই। আপনার কোনো শত্রু আছে দেশে বা বিদেশে? না মশাই, আমার খুব সাদামাটা লাইফ, ভেরি সিম্পল। আপনার পাসপোর্টটা দেখান তো। গোপীনাথ উঠে গিয়ে পাসপোর্টটা নিয়ে এসে পুলিশ অফিসারদের হাতে দিল। অফিসার সেটা খুঁটিয়ে দেখে সামনে সেন্টার টেবিলে রেখে দিয়ে বলল, লোকটা বিদেশি বলেই বলছি, রোমে কিছু ঘটনা ঘটেনি তো? না, কি ঘটবে? এই ফ্ল্যাট কি আপনার নিজস্ব? হ্যাঁ, কয়েক বছর আগে কিনেছিলাম। এখানে কে থাকে? আমি এলে আমি থাকি, নইলে ফাঁকা তালাবন্ধ অবস্থায় থাকে। কেউ থাকে না? না। ঠিক আছে, আগে লোকটার আইডেন্টিটি বার করি, তারপর আমরা আবার আসবো। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইতিমধ্যে আপনি আশা করি কোথাও যাবেন না। আমার ছুটি খুব বেশি দিনের নয়, আপনারা একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়। চেষ্টা করব স্যার। দ্বিতীয় পুলিশ অফিসারটি এতক্ষণ কথা বলেনি, এবার বলল, আপনি কি সাধারণত এই ঘরেই থাকেন বা কাজ করেন? হ্যাঁ, কম্পিউটারের সামনে দিনের অনেকটাই কাটে আমার। আমরা ভাবছি খুনি খালি ঘরে গুলি চালালো কেন? সেটা তো লজিক্যাল নয়। তা জানি না, এমন হতে পারে যে লোকটা ভুল করেছে, তাড়াহুড়ো ছিল বলে ভালো করে দেখেনি। আমরা সব পসিবিলিটি নিয়ে ভাবছি। পুলিশ যাওয়ার পর গোপীনাথ দরজা বন্ধ করলো এবং বেশ আরাম করে পা ছড়িয়ে সোফায় বসে টিভিটা চালু করলো। টিভির দিকে অর্থহীন চেয়ে চেয়ে সে ভাবছিল। মনের ভেতর একটা কেমন ওলট পালট হচ্ছে সোনালীকে দেখার পর থেকে। সোনালী সুন্দরী, কিন্তু মেয়েদের সৌন্দর্য ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার হয়নি গোপীনাথের। বিদেশে সে সুন্দরী তো কম দেখেনি, আর সুন্দরী বলেই হঠাৎ তার এতকালের ঠান্ডা বুকে ঝড় উঠবে তা নয়। কিন্তু যেটা তাকে সামান্য হলেও স্পর্শ করেছে তা হলো সোনালীর এই পাশে এসে দাঁড়ানোর ইচ্ছাটা, এবং এই সাংঘাতিক ঝুঁকি নিয়ে। গোপীনাথের জীবন শুকনো, নিঃসঙ্গ। এই উষরতার মধ্যে একটা যেন একটু জীবনের ছোঁয়া, হঠাৎ যেন অন্য জগতের দরজা একটু ফাঁক হয়ে গেল। বোকা সোনালী গোপীনাথের কৌশলটা ধরতে পারেনি, রেগে চলে গেল, অর্থাৎ যা গোপীনাথ চেয়েছিল। এখন গোপীনাথ নিশ্চিন্ত, শত্রু বা মৃত্যুর সম্মুখীন হতে এখন আর তার দুশ্চিন্তা বা উদ্বেগের কিছুই নেই। আবার ডোরবেল বাজলো ঠিক আধ ঘন্টা পর। গোপীনাথ বিড়ালের মতো সন্তর্পণে গিয়ে আই হলে চোখ রাখল। সুব্রত।
দরজা খুলে বলল, আয়। সুব্রত গম্ভীর মুখে বলল, সোনালিদিকে নাকি অপমান করে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ক্ল্যাশ অফ ইগো আর কি, আগেও হতো। তাই বুঝি? হ্যাঁ, সোনালিও আমাকে অপমান করেছে। সুব্রত ঘরে ঢুকে বলল, চালাকি ছাড়ুন তো গোপীদা। চালাকি? চালাকির কথা উঠছে কেন? আপনি ইচ্ছা করে একটা ঝগড়া পাকিয়ে সোনালিদিকে এখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। ওরে পাগলা, তা না। তাই গোপীদা, আমি জানি। তাহলে বলি শোন, সোনালির কোনো বিপদ হোক তা আমি চাই না। এই বিপদের মধ্যে কিছুতেই ওকে আমি রাখতে পারি না। কিন্তু উনি তো চালাকিটা ধরে ফেলেছেন। হ্যাঁ। সোনালি আড়াল থেকে দরজার ফ্রেমে এসে দাঁড়ালো, মুখ গম্ভীর। একটু রাত অব্দি সুব্রত রয়ে গেল। ক্যাটারারের খাবার যা দিয়ে গেল তা ভাগ করে খেলো তিনজনে। যাওয়ার সময় সুব্রত বলল, গোপীদা, আপনার কি কোনো অস্ত্র শস্ত্র চাই? গোপীনাথ অবাক হয়ে বলল, অস্ত্র? অস্ত্র দিয়ে কি হবে রে? আত্মরক্ষার্থে যদি লাগে। দূর বোকা, দূর বোকা, আত্মরক্ষার্থে অস্ত্র লাগে না, লাগে বুদ্ধি। একটু ভেবে দেখুন, আমি একটা পিস্তল দিতে পারি। কোথায় পাবি? কলকাতার পথে ঘাটে পাওয়া যায়। স্বাভাবিক, অস্ত্র আজকাল সব দেশেই আকছাড় পাওয়া যাচ্ছে। আপনার চাই কিনা বলুন? গোপীনাথ মাথা নেড়ে বলল, না। ইনফ্যাক্ট একটা পিস্তলে বাড়িতে আছে, সেটার কথা আমার মনেই ছিল না। এ বাড়িতে? হ্যাঁ, তবে সেটা আমার না, বোধহয় সুধাকর দত্ত ওটা রেখে গেছে ইচ্ছা করে। বাস, তাহলে তো হয়েই গেল। না, হলো না। অস্ত্র হাতে পেলে মানুষের একটা হনন ইচ্ছা জাগে। অস্ত্র জিনিসটার এদিকটার কথা কেউ ভাবে না। তবু অস্ত্রটা হাতের কাছে রাখবেন, দরকার হলে ব্যবহারও করবেন। আরো মানুষ মারতে বলছিস? আরো মানে? আপনি তো এখনো একটাকেও মারেননি। আজই মেরেছি। না, মারেননি, লোকটা পড়ে মারা গেছে, আপনি কিছুই করেননি। একটা ধাক্কা তো দিয়েছিলাম। ওটা ভুলে যান, ধাক্কা না দিলে ও আপনাকে চালুনির মতো শতছিদ্র করে দিত। তা দিত। তাহলে খামোখা সিম্প্যাথির অপচয় করবেন। গোপীনাথ চুপ করে রইল। টেবিল পরিষ্কার করে সোনালি এসে সোফায় বসতেই হঠাৎ সুব্রত বলল, সোনালি দি, একটা কথা। কি বলুন তো? আমি আপনাকে কি বৌদি বলে ডাকতে পারি? সোনালি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল, না। সুব্রত হাসল, আচ্ছা আচ্ছা, ডাকবো না। বারবার মুখে বৌদি ডাকটা এসে যায়, অতি কষ্টে সামলাই। গোপীনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলল, তোর মতো গবেট আর দুটো হয় না। সেই বাঙালির বস্তা পচা সেন্টিমেন্ট আর সম্পর্ক মেনে চলিস এখনো। ওরে পাগলা, দুনিয়াটা অনেক এগিয়ে গেছে। গুড নাইট গোপীদা। গুড নাইট সোনালিদি। সুব্রত চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে গোপীনাথ এসে সোনালির মুখোমুখি সোফায় বসে বলল, কি একটা সিদ্ধান্ত নিলে বলো তো? আমার দুশ্চিন্তা বাড়লো বই, কমলো না। সোনালি মৃদু কঠিন গলায় বলল, চুপ করো, আমাকে ভাবতে দাও। কি ভাবছো? অনেক কিছু ভাবছি, কিন্তু সাজাতে পারছি না, এলোমেলো। গোপীনাথ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, ওটাই তো কঠিন, সাজানোটাই আসল। না সাজালে চিন্তা শুধু উদ্বেগ বাড়িয়ে তোলে। আই ক্যান হেল্প। তোমাকে হেল্প করতে হবে না, শুয়ে ঘুমোগে যাও। তুমি? আমি রাত জাগবো। পাগল নাকি? তুমি জাগবে কেন? জাগবো আমি। আমার মনটা আজ ভালো নেই। প্রাণ বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে জানলা দিয়ে হাত বাড়িয়ে লোকটাকে ধাক্কা দিয়েছিলাম, মরে যাবে ভাবিনি। এখন খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগবে? তুমি তো কোনো অন্যায় করনি, এমনকি ওর মৃত্যুর জন্য তুমি দায়ী নও। লোকটা মরেছে নিজের দোষে ও ভুলে। যাই বল, আমার মন মানছে না। এই খেলাটা যতদিন চলবে ততদিন হয় মরো নয় মারো, এই ব্যাপারটাই বহাল থাকবে মনে হচ্ছে।
খেলাটা তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। কিভাবে হবে? আমি তো আর ওদের নিকেশ করতে পারবো না, বোধহয় ওরাই মারবে আমাকে। সেটা তাড়াতাড়ি ঘটে গেলেই ভালো। সোনালি ভ্রুকুটি করে বলল, তাই নাকি? হাল ছেড়ে দিলে? ছাড়িনি, হয়তো ছাড়তাম, কিন্তু তুমি এসে একটু হিসেবের গোলমাল করে দিয়েছো। ভাবতে হচ্ছে। একটু বিষ মেশানো গলায় সোনালি বলল, আমি বুঝি তোমার গলগ্রহ? আমাকে নিয়ে ভেবো না, আমার জন্য চিন্তা না হয় আমিই করব। গোপীনাথ মাথা নেড়ে বলল, ওটা হলো থিওরি, প্র্যাকটিক্যাল অন্যরকম। যে খেলাটা শুরু হয়েছে আমি সে খেলাটায় একটু খেলেছি, কিন্তু তুমি আনাড়ি। তোমার খুব সাহস আছে, কিন্তু এই খেলায় সাহসের চেয়ে বেশি কিছু দরকার। সেটা কি? ষষ্ঠ ইন্দ্রিয় আর বুদ্ধি। আমাকে কি তোমার নির্বোধ বলে মনে হয়? না না, তুমি বুদ্ধিমতী, কিন্তু সেই বুদ্ধি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। বুদ্ধিটাকে এই বাঁচা মরার লড়াইয়ে প্রয়োগ করার জন্য খানিকটা এক্সারসাইজ দরকার, সময় নেবে। তাই বলি, প্রথম কদিন আমার পরামর্শ নাও, তাতে দুজনেরই মঙ্গল। এখন কি করতে বলছো? আজ বিশ্রাম নাও। প্রথম দিকেই যদি রাত জেগে ক্লান্ত হয়ে পড়ো তাহলে কাল আর মাথাটা কাজ করবে না। আমি ঘুমোবো আর তুমি জেগে থাকবে? না, তাও নয়। প্রথম রাত্রে একটু চারদিকে চোখ রাখি, তোমাকে শেষ রাতে ডেকে দেব, তখন তোমার পালা। তাছাড়া তুমি টায়ার্ডও। সোনালি বাস্তবিকই ক্লান্ত। একদিনেই তার অভিজ্ঞতা অনেক হয়েছে। সে উঠল। ঠিক ডেকে দেবে? দেব। কোথায় ঘুমাবো? দুটো বেডরুম তো আছে, পাশেরটাতে শুয়ে থাকো। বলেই চমকে উঠে গোপীনাথ বলল, এই না না, দাঁড়াও দাঁড়াও। সোনালি অবাক হয়ে বলল, কি হলো? আমার বুদ্ধি মাঝে মাঝে ফেল করছে। এ বাড়ির দুটো দিকেই রং করার জন্য ভাড়া বাঁধা হয়েছে। ওই বেডরুমটার গায়ে ভাড়া আছে, এদিকেরটায় নেই। তুমি আমার বেডরুমটায় শো। একটা হাই তুলে সোনালি চলে গেল। ঘড়িতে 11:30 বাজে। আজ রাতে আর ঘটনা ঘটতে পারে বলে মনে হলো না গোপীনাথের। সে উঠে ফ্ল্যাটের সমস্ত বাতি নিভিয়ে দিল। টর্চ হাতে জানলাগুলোর আশেপাশে নিঃশব্দে ঘুরে বেড়ালো। কেউ কোথাও নেই। দারোয়ানদের ওপর কড়া পুলিশি হুকুম জারি হয়েছে, বাইরের উটকো লোককে চট করে ঢুকতে দেবে না। ঢুকলে যে ফ্ল্যাটে যেতে চাইবে, দারোয়ান সঙ্গে করে সেই ফ্ল্যাটের লোকের সঙ্গে মোকাবেলা করে দেবে। সেদিক থেকে খানিকটা নিশ্চিত। তবুও গোপীনাথ জানে, নিশ্চিত্র নিরাপত্তা বলে পৃথিবীতে কিছু নেই। ওই সামনের বাড়ির ছাদ থেকে টেলিস্কোপিক রাইফেলের পাল্লার মধ্যেই সে রয়েছে। দিন দুই আগে সে গোটা চারেক ইংরেজি থ্রিলার কিনেছে। এসব সে কোনো কালে পড়েনি, কিন্তু এখন মনে হচ্ছে বুদ্ধিতে ধার দিতে এগুলো কিছু পড়া দরকার। একটা টেবিল ল্যাম্প জেলে সে বসে গেল পড়তে। রাত 12:30টায় টেলিফোন বেজে উঠতেই ধক করে উঠল তার বুকটা। এই অসময়ে কে চায় তাকে? রিসিভার তুলে খানিকক্ষণ অপেক্ষা করে মৃদু স্বরে বলল, হ্যালো। ভয় পেলেন নাকি? চেনা গলা। গোপীনাথ হেসে বলল, অনেকদিন বাদে যে। একটু ঘুরপাক খেতে হচ্ছিল। কি খবর? ভালো নয়, জানি। আজ আপনার ওপর একটা অ্যাটেম্প্ট হয়েছে তো? হ্যাঁ, জানলেন কি করে? আমার দুটো অপদার্থ সাকরেদ আপনার ওপর এখনো নজর রাখছে। তারা অপদার্থই বটে, বিপদের সময় কাজে লাগে না। নজর রাখাটাই কাজ, বুঝেছেন? আর রক্ষা করা, সেই নিরাপত্তা কে কাকে দিতে পারে বলুন? তবে ওরা দূরবীন দিয়ে পুরো ঘটনাটা দেখেছে। দেখেছে? কি আশ্চর্য! পালা করে ওরা আপনার ফ্ল্যাটটা নজরে রাখে। তারা থাকে কোথায়? কাছাকাছি একটা হাই রাইজে, সেখানে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। ও বাবা, বেশ কোমর বেঁধে নেমেছেন দেখছি। আপনি তো বেশ কৃতিত্বের সাথে এই লোকটাকে এলিমিনেট করেছেন। কংগ্রাচুলেশন। লোকটা কে তা জানি না,
চেহারার বিবরণ থেকে যা বুঝতে পারছি ও হচ্ছে ডিউক। সে আবার কি? আপনি চিনবেন না, আন্ডারওয়ার্ল্ডের লোক। পাজি, ভয়ঙ্কর, অসম্ভব সাহসী। আপনি জোর বেঁচে গেছেন মশাই, কিন্তু কতদিন সেটা বলতে পারছি না। অ্যাডভার্সারিদের যত দেখছি তত মনে হচ্ছে আমার বাঁচার চান্স কম। কম হলেও আছে, হাফ চান্স থেকেও কি গোল হয় না? বেশ বললেন আপনি। স্ত্রীকে সঙ্গে রেখে কিন্তু ভালো কাজ করেননি মশাই। গোপীনাথ বিষণ্ণ হয়ে বলল, জানি, কিন্তু শুনল না। কেন? ইজ শি ইন লাভ উইথ ইউ ফর দ্য সেকেন্ড টাইম? আরে না না, দেয়ার ওয়াজ নট ইভেন আ ফার্স্ট টাইম। তাহলে কেউ ওকে বুঝিয়েছে আমার বিপদের দিনে ওর পাশে থাকাটা উচিত। শর্ট অফ আত্মত্যাগ বলতে পারেন। কে বুঝিয়েছে? সুব্রত? আপনি কি মশাই অন্তর্যামী নাকি? সর্ট অফ। আজকাল সেই অন্তর্যামী যে ওয়েল ইনফর্মড। আমার নেটওয়ার্ক খুব ভালো। তাই তো দেখছি। হ্যাঁ, কাণ্ডটা সুব্রতই করেছে। শুনুন মশাই, আপনি একজনকে এলিমিনেট করেছেন মাত্র, বাট দেয়ার আর মোর পিপল আফটার ইউ। অনুমান করেছি। ডোন্ট ডাই লাইক আ হিরো, রাদার ফাইট লাইক আ কাওয়ার্ড, বাট ডোন্ট ডাই। বাঁচা মরা কি আমার হাতে? খানিকটা এবং অনেকটা। আপনি বিশ্রাম নিতে পারেন। আমার লোকেরা আজ সারা রাত আপনার ফ্ল্যাটের বাইরেটা স্ক্যান করবে। সন্দেহজনক কিছু দেখলেই আপনাকে রিং করে দেবে ফোনে। আর দি রিলায়েবল? মোর অর লেস। বাড়ির ভেতর যদি কেউ ঢুকে পড়ে? ইয়েস, দেয়ার ইজ আ পসিবিলিটি। ইউজ দ্য গান ইফ ইউ নিড। আমি জীবনে কোনোদিন বন্দুক চালাইনি, ওটা পারবো না। সবকিছুই তো একদিন শুরু করতে হয়। আমি পারবো না। তাহলে জেগে থাকুন। আপনার ওপরতলায় একজন ভদ্রলোক থাকেন, ইউ সেন। চেনেন? না, কাউকেই চিনি না। তার ফোন নম্বরটা দিচ্ছি, টুকে রাখুন। কেন? দরজায় কেউ নক করলে আগে তাকে ফোন করবেন। একে আবার কবে প্ল্যান করলেন এখানে? আজ। এত তাড়াতাড়ি? ফ্ল্যাটটা খালি ছিল? ইউসেন করিত কর্মালো। ফোন করলে তিনি কি করবেন? করবেন কিছু। নম্বরটা নিন তো। নিচ্ছি। ফোন নম্বর টুকে নিয়ে গোপীনাথ বলল, ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আপনি কারেজিয়াস ম্যান। এটা কমপ্লিমেন্ট না ঠাট্টা? কোনটা মনে হয়? ঠাট্টা। শুনুন মশাই, আজ যা কাণ্ড ঘটেছে তাতে আপনার জায়গায় আমি থাকলেও ন্যাজ গুটিয়ে পালাতাম। অত্যধিক সাহস আছে বলে আপনি এখনো পালাননি। আমার পালানোর কোনো জায়গা নেই। পালাতে চাইলে জায়গার অভাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? করুন না। আপনি আপনি কি আমার শত্রু না মিত্র? কি মনে হয়? কখনো কখনো শত্রু, কখনো বা বন্ধু। ঠিক বুঝে উঠতে পারছি না। পারবেন পারবেন, কিছুদিন অপেক্ষা করুন। আপনি ভিকিস মবের একটা শাখার প্রধান, ঠিক তো? ঠিক। ভিকিস মব যে মারাত্মক গুন্ডার দল তা সবাই জানে। জানারই কথা। তাহলে আপনি তো ভালো লোক নন। ভালো বলে দাবি করিনি তো। আবার আপনি ইন্টারপোলের এজেন্ট বলে শুনছি। কোনটা ঠিক? হয়তো দুটোই, হয়তো দুটোই ভুয়ো। আমাকে নিয়ে ভাবছেন কেন? আপনি আপনি এখন কোথা থেকে কথা বলছেন বলুন তো? রোম থেকে। রোম? হ্যাঁ, রোম এবং অ্যাড্রের ফ্ল্যাট থেকে। মাই গড, অ্যাড্রের ফ্ল্যাট থেকে? হ্যাঁ, অ্যাড্রের ব্যক্তিগত ডায়েরিটা খুঁজছি। সর্বনাশ, সেটা যে আমার ভীষণ দরকার। আরে জানি, অ্যাড্রের পেপারসে ডায়েরিটার রেফারেন্স আছে। সেটা পেয়েছেন?
এখনো নয়, ঝামেলা আছে। কিসের ঝামেলা? অ্যাড্রের ফ্ল্যাটে ঠিক এই মুহূর্তে দুটো লাশ পড়ে আছে, সদ্য খুন হওয়া। গাটা এখনো ভালো করে ঠান্ডাও হয়নি। বলেন কি? এই নিয়ে অ্যাড্রের ফ্ল্যাটে গত 10 দিনে 4টে খুন হয়েছে। কেন এসব হচ্ছে? লোকে হয়তো ডায়েরিটাকে গুপ্তধনের মর্যাদা দিচ্ছে আর প্রাণ বাজি রেখে সেটা করছে। খুনগুলো করছে কারা? সিকিউরিটি এজেন্ট, বুঝলেন? তারা অবশ্য খুন করেছে বাধ্য হয়ে, নইলে তাদেরই খুন হয়ে যেতে হতো। সিকিউরিটি এজেন্ট? সরকারি? তাও বলতে পারেন। তারা কি আপনার লোক? একটা দীর্ঘশ্বাস ফেলে সুধাকর বলল, দুঃখের বিষয় তারা আমারই লোক। নিহতরা সকলেই মাফিয়া। সুধাকর দত্ত লোকটা অভদ্র বটে। জরুরি কথার মাঝখানে হঠাৎ বলে উঠল, মশাই, আর কথা নয়, দরজায় নখ শুনতে পাচ্ছি, গুড বাই। বলেই ফোনটা কট করে কেটে দিল। গোপীনাথ ফোনটা রাখল। অ্যাড্রের ডায়েরি বিষয়ে তার আরো খানিকটা জানার ছিল। ঘটনার যে গতি ও প্রকৃতি, তাতে ডায়েরিটা এখনই দরকার। সুধাকর যা বলেছে তাতে মনে হয় দুনিয়া শুদ্ধ লোক ডায়েরিটার কথা জানে এবং সবাই প্রাণ বাজি রেখে নেমে পড়েছে সেইটা হাতিয়ে নিতে। ডায়েরিটা পাওয়া না গেলে অ্যাড্রের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা বোধহয় খুব কঠিন। ইউসেন লোকটা কে তাও বুঝতে পারছে না গোপীনাথ। সে ফোনটা তুলে নাম্বারটা ডায়াল করল। একবার রিং হতেই ও প্রান্ত থেকে কে যেন ফোনটা তুলল। একটা অত্যন্ত ভারী ও গম্ভীর গলা বলল, বলুন। আপনি কি ইউসেন? হ্যাঁ। পুরো নামটা কি? উমাপদ সেন। আমার বিপদ ঘটলে আপনাকে টেলিফোন করার হুকুম হয়েছে। আপনার কি এখনো কোনো বিপদ হয়েছে? না, আমি শুধু ব্যাপারটা একটু যাচাই করছিলাম। ও, আপনি কি সুধাকর দত্তর লোক? তাও বলতে পারেন। কি করেন? এই টুকটাক। তার মানে বলতে চান না। লোকটা চুপ করে রইল। গোপীনাথ বলল, আমার জানার দরকার আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করার মতো যথেষ্ট ক্ষমতা আপনার আছে কি না। গ্যারান্টি দেওয়া যায় না, তবে যোগ্যতা বা দক্ষতার ব্যাপারে চিন্তা করবেন না। আমি প্রফেশনাল। আপনার প্রফেশনটা কি সেটাই তো জানতে চাইছি। ধরুন সিকিউরিটি গার্ড। আপনি কি ব্ল্যাক ক্যাট বা কমান্ডো ট্রেনিং নিয়েছেন? তার চেয়ে বেশি ট্রেনিং নিয়ে ভাববেন না। আপনার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব দরকার। যদি আমার ফ্ল্যাটে চলে আসেন তাহলে উই মে হ্যাভ কফি টুগেদার, কথাও হবে। সেটা খুব ওয়াইজ ডিসিশন হবে না মিস্টার বোস। কেন? কারণ ইউ আর আন্ডার অবজারভেশন। আমাকে আপনার সঙ্গে দেখা করতে গেলে দ্য ক্যাট উইল বি আউট অফ দি ব্যাগ। দেখা করার কোনো দরকার নেই, আমি আপনাকে চিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। তার দরকার কি? আমাকে চিনে গেলে আপনার বরং অসুবিধাই হবে। সুধাকর দত্ত সম্পর্কে আমাকে কিছু বলবেন? কি জানতে চান? লোকটা আসলে কে? উনি নিশ্চয়ই আপনাকে বলেছেন। যা বলেছেন তা থেকে তো কিছুই বোঝা যায় না। বুঝবার তো দরকার নেই, উনি তো আপনাকে সাহায্যই করছেন। তা করেছেন, কিন্তু সেইটা তো স্বার্থের খাতিরে শত্রু করে। শত্রুতা করার আগে শত্রু বলে ধরে নিচ্ছেন কেন? আমাকে তো উনি বিনা স্বার্থে রক্ষা করছেন না। না, স্বার্থ তো থাকতেই পারে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কিছু হয় কি? আপনি সুধাকর সম্পর্কে আরো একটু স্পেসিফিক হতে পারেন না? আমি সামান্যই জানি ওকে। একটা দীর্ঘশ্বাস ফেলে গোপীনাথ বলল, না মশাই, আপনার সাথে কথা বলা মানে একটা টেপ রেকর্ডারের সাথে কথা বলা। যা শেখানো হয়েছে তাছাড়া আর কিছুই বলবেন না, বুঝতেই পেরেছি। কম কথা না বললে এই পেশায় টিকে থাকা খুব কঠিন মিস্টার বোস।
জানি জানি, আমার ভয় হচ্ছে আমাকে কেন্দ্র করে আরো কিছু খুন খারাপি হয়তো হতে পারে। আপনি কি জানেন যে আজ আমার হাতে? জানি, আপনাকে বলতে হবে না। আপনি এখন রেস্ট নিন। গুড নাইট। আর শুনুন, ফ্ল্যাটের সব বাতি নিভিয়ে রাখবেন, প্লিজ। এই লোকটাও অভদ্রের মতো কথার মাঝখানে কটাস করে ফোনটা কেটে দিল। গোপীনাথ অন্ধকারে বসে তার ঘড়ি দেখল। জলে ডায়ালে রাত 3:30 বাজে। টর্চ নিয়ে সে উঠল। শোয়ার ঘরের দরজা খোলা রেখেই সোনালি ঘুমিয়েছে। এরকম তো হওয়ার কথা নয়। আইনত এবং বিধিমতো তারা এখন সম্পর্কহীন দুজন যুবক যুবতী। সোনালির বোধহয় এই কাজটা করা উচিত হয়নি। আবার হয়তো অন্য দিক দিয়ে দরজাটা খোলা রাখার দরকার ছিল। বিপদ ঘটলে পরস্পরের কাছে দ্রুত পৌঁছানোর সুবিধা। দ্বিধাগ্রস্ত পায়ে দরজার ফ্রেমে দাঁড়িয়ে অনিচ্ছুক হাতে টর্চটা বিছানায় ফেলল সে। কিন্তু বিছানায় তো সোনালি নেই। অবাক হয়ে গোপীনাথ টর্চটা এধারে ওধারে ঘুরিয়ে ফেলে দেখল বাথরুমের দরজা সামান্য ফাঁক এবং ভিতরে অন্ধকার। অনুচ্ছ কণ্ঠে গোপীনাথ ডাকলো, সোনালি, সোনালি। কোনো জবাব নেই। গোপীনাথের বুকটা বিনা কারণেই ধক করে উঠল। কোথায় গেল সোনালি? সেই ঘরটা আরো একবার ভালো করে দেখে পাশের শোয়ার ঘরে যাওয়ার দরজাটা খুলে টর্চ ফোকাস করতেই সোনালিকে দেখতে পেল। একটা কালো চাপা প্যান্ট আর কালচে কামিজ পরা সোনালি জানলা দিয়ে একটু ঝুঁকে বাইরে কিছু দেখছে। সোনালি, কি করছো? সোনালি শরীরের উর্ধ্বাংশ ভেতরে নিয়ে এসে তার দিকে চেয়ে বলল, ঘুম আসেনি, চারদিকটা দেখছিলাম। গোপীনাথ উদ্বেগের গলায় বলল, ডু ইউ নো that you are completely exposed to outer dangers? কিভাবে? আরে আশপাশে হাই রাইজের অভাব নেই। ইচ্ছা করলেই টেলিস্কোপিক রাইফেলে ছিঁড়ে ফেলতে পারে তোমাকে। কিচ্ছু হবে না, অত চিন্তা করো না তো। এ ঘরে এসো সোনালি, ঘুমাও। আমার ঘুমের কোটা ফুরিয়েছে, এবার তুমি ঘুমাও। আর তুমি? আমি পাহারা দেব। গোপীনাথ হতাশ মাথা নেড়ে বলল, তোমাকে নিয়ে আর পারা যায় না, বড্ড হেডস্ট্রং তো তুমি। বলছি না, ঠিক মতো না ঘুমোলে তুমি পাহারাটাও ঠিক মতো দিতে পারবে না। অসময়ে ঘুম পেয়ে যাবে, ক্লান্ত লাগবে, দুর্বল লাগবে। ঘুম না এলে কি করব? ইউ আর আ প্রবলেম। এমনিতেই আমার সমস্যার শেষ নেই, তার উপর তুমি। সোনালি বলল, ফোনে তুমি দুজনের সঙ্গে কথা বলছিলে। একটা কল এসেছিল রোম থেকে, আর একটা কল তুমি করেছো। লোকটা কে? গোপীনাথ একটু অসন্তোষের গলায় বলল, আড়ি পেতেছিলে নাকি? আড়ি পাততে হয়নি, স্পষ্টই শোনা যাচ্ছিল। ও, কফি খাবে? খাবো, কিন্তু তোমাকে কষ্ট করতে হবে না। কষ্টে কি? বাকি রাতটা কি জেগেই কাটাবে? আজ রাতেই আমার আর ঘুম আসবে না। এরকম করলে কাল তুমি বরং বাড়ি চলে যাও। তোমার জন্য আমার বাড়তি টেনশন হচ্ছে। আমি বাড়ি যাব না। এটা আমার ওপর জুলুম হচ্ছে সোনালি। লেট মি ফাইট মাই ওন ওয়ার। তুমি তো একা লড়াই করছো না, তোমাকে অন্যের সাহায্য তো নিতে হচ্ছে। তা হচ্ছে, কিন্তু তুমি তো সাহায্যকারী নও, বরং বাধা সৃষ্টি করছো। বিপ্লবী জুতো যদি কেউ সেলাই করে দেয়, তাহলে সেও বিপ্লবের সাহায্যই করে। তার মানে I can help in small ways. কিভাবে? I can make the coffee. My God, you are impossible. সোনালি রঙ্গরসিকতার মেয়ে নয়, সে সিরিয়াস টাইপের। এরকম কথাবার্তা সে সহ্য করতে পারে না। তবু এখন শোয়ে নিল। 10 মিনিট বাদে 2 কাপ কফি নিয়ে দুটো যুযুধান বিড়ালের মতো বাইরের ঘরে মুখোমুখি বসলো তারা। ঘরে একটা ফুটলাইট জ্বলছে মাত্র। তার আলোর আভায় দুজনে দুজনকে আবছা দেখতে পাচ্ছে। গোপীনাথ হঠাৎ নরম গলায় বলল, গো হোম সোনালি, কাল সকালেই
লিভ মি অ্যালোন। যাব কি যাব না সেই সিদ্ধান্ত আমিই নেব, তোমার হুকুমের নয়। ইউ আর নট বিইং অফ এনি হেল্প। সেটা তোমার। সোনালি কথাটা শেষ করার আগেই ছনছন করে কাঁচ ভাঙার বিকট শব্দের সঙ্গে তীব্র শীষ দেওয়া শব্দ তুলে একটা বুলেট ঘরের মধ্যে ছুটে এলো। চেয়ার সমেত উল্টে পড়ল গোপীনাথ। কয়েক সেকেন্ডের বিহ্বলতা, আর তারপরেই চকিত উঠে দাঁড়ালো সে। সোনালি? সোনালি জায়গায় নেই, কফির কাপটা রয়েছে শুধু। গোপীনাথের বাঁ দিকটা রক্তে ভেসে যাচ্ছিল। না, সম্পূর্ণ বেঁচে যায়নি সে। বাঁ কাঁধ ফুঁড়ে বুলেটটা গেছে সামনে থেকে পিছনের দিকে। সামান্য কৌণিক হেরফেরে তার গলার নলি ছিঁড়ে বেরিয়ে যেতে পারত। আশ্চর্য এই, গোপীনাথের ভয় যেন আরো কমে গেল। মাথা যেন আরো শীতল কম্পিউটারের মতো কাজ করতে লাগলো। প্রথমেই সে ফুট লাইটটা নিভিয়ে দিল। বাঁ দিকের জামাটা ক্রমে ভিজে যাচ্ছে আরো। গোপীনাথ বাঁ হাতটা তুলতে পারছে এখনো, তার মানে হাড় ভাঙেনি, ক্ষত শুধু কাঁধের পেশিতেই মনে হচ্ছে। সোনালি? সোনালি? অন্ধকারে সোনালি চকিত পায়ে এসে সামনে দাঁড়ালো। কোথায় গিয়েছিলে? জানলায়। ওই হলুদ বাড়িটার ছাদ থেকে গুলি চালিয়েছে। দেখেছ? হ্যাঁ, একটা লোক, তার হাতে রাইফেল, আবছা, কিন্তু আমি দেখেছি। দেখেও জানলায় দাঁড়িয়েছিলে? বাড়িটা চিনে রাখা দরকার ছিল। এখন চুপ করো তো। গোপীনাথ একটা শ্বাস ফেলল। হঠাৎ সোনালি বলল, তোমার কি হয়েছে বলো তো? নাথিং মাচ। তার মানে? তোমার জামা? মাই গড, কি হয়েছে? গুলি লেগেছে নাকি? চেঁচামেচি করো না, সামান্য চোট। সামান্য? সামান্য? ইউ আর ব্লিডিং লাইক আ হেল। কোথায় লেগেছে? কাঁধের চামড়া ঘষে চলে গেছে, সিরিয়াস নয়। সোনালি দৌড়ে শোয়ার ঘরে গিয়ে অ্যান্টিসেপটিক ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে এলো। বলল, ড্রেসিংটা করতে হলে তো লাইট জ্বালাতে হবে, আমি উনটা একটু দেখি। অবসন্ন গোপীনাথ জামাটা খুলে ফেলে সেটা দিয়েই ক্ষতস্থান চাপা দিয়ে বলল, যা খুশি করো, আজ রাতে আর হামলা হবে বলে মনে হয় না। বাতি জেলে অত্যন্ত তৎপরতার সাথে সোনালি তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বাঁধল। বলল, ডিপ হয়ে কেটেছে, ডাক্তার ডাকতে হবে মনে হয়। কাল সকালে দেখা যাবে। চলো, শুয়ে থাকবে। গোপীনাথ উঠতে যাচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। ভারী গম্ভীর গলাটা বলল, সরি মিস্টার বোস, এই অ্যাটাকটার জন্য কিছু করার ছিল না। জানি জানি, আমি কিছু মনে করিনি। আমি কি আসবো? আর ইউ ফিট? গুলিটা কাঁধে লেগে বেরিয়ে গেছে। চিন্তা করবেন না, আমার স্ত্রী আমাকে অ্যাটেন্ড করেছে। সরি মিস্টার বোস, ডোন্ট বদার, এরকম তো হতেই পারে। একটা কথা বলবো? বলুন। ইউ আর অ্যান এক্সট্রিমলি কারেজিয়াস ম্যান। মরিয়া সাহস, বুঝেছেন? তেমন ইম্পর্টেন্ট কিছু নয়। কাল সকাল 8টায় একজন ডাক্তার আপনাকে দেখতে আসবেন, ডক্টর বিনয় দাশগুপ্ত, খুব নাম করা ডাক্তার। এত তাড়াতাড়ি ডাক্তারও ঠিক করে ফেললেন? করাই ছিল, আপনার যে কোনো ইভেন্চুয়ালিটির জন্য। পেন কিলার বরং কিছু লাগবে? না, সহ্য করা যাবে। ওকে, বাই। বাই। সোনালি তাকে দাঁড় করিয়ে বলল, আমার কাছে ভর দেবে? দরকার নেই, আমি ঠিক আছি। অনেকটা রক্ত গেছে, তোমার দুর্বল লাগার কথা। লাগছে না, আমার হয়তো একটু বাড়তি রক্ত আছে। তাকে শোয়ার ঘরে এনে শুইয়ে দিল সোনালি। জানলার পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে বলল, কাচের জানলা খুব বাজে জিনিস। হ্যাঁ, ফুট লাইট জ্বালানো আমার উচিত হয়নি।
ওই আলোতে আমাদের দেখতে পেয়েছে। এখন তুমি ঘুমোও তো দয়া করে। আর তুমি আমাকে নিয়ে তো ভেবো না। ভাবতে চাইছে কে? ভাবিয়ে তো তুমিই তুলেছ। শোনো, আমি তোমার স্ত্রী নই। নই তো। হঠাৎ কথাটা উঠছে কেন? ফোনে কাকে যেন বললে আমার স্ত্রী আমাকে অ্যাটেন্ড করছে, তাই? কেন বললে? হুম, আত্মরক্ষার্থে বলা। ঘরে বয়সের একজন স্ত্রীলোক, তার একটা লজিক্যাল কারণ তো থাকবে। সেই জন্য বললে? হ্যাঁ, সত্যি কথাই বললে পারতে। ওরা বোধহয় সবই জানে। তাও ঠিক। এবার ঘুমো। ঘুমের ওষুধ খাবে? না, আমার ঘুম এমনিতেই আসবে। অত টেনশন নেই। তুমি খুব ঠান্ডা রক্তের মানুষ। কেন বলো তো? গুলি খেলে অথচ নির্বিকার? আশ্চর্য। হুম, or maybe I am equally dangerous.